60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর কর ছাড় দেওয়া হয়েছে। আমাদের অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য আনতে হবে, বিদেশি বিনিয়োগ দিয়ে জনমনে একটা স্বস্তি আসছে বা আসবে। বেতন বাড়ানোর একটা প্রস্তাব করা হয়েছে, বেতন বাড়ালে তো আর হবে না, মুদ্রাস্ফীতি ঠিক রাখা লাগবে। পার্টিকুলার কিছু ব্যবসায়ীদের উপরে যে খরচ, এটাকে কমাতে হবে। করের যে আওতাটা, এটাকে বাড়াতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলে, এখন তো মানুষের তো এটা সাধারণ মানুষের তো বাজারে যে মূল্যস্ফীতি হয়েছে, মানে জিনিসপত্রের যে দাম বেড়েছে, এখানে সরকার বলছে যে মূল্যস্ফীতি 7.5% থেকে নামিয়ে আনার এবং জিডিপি প্রবৃদ্ধি 6.5% নিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করেছে। তো এখন যে সারা বিশ্বে যে টালমাটাল অবস্থা, বিশেষ করে যুদ্ধের কারণে বিশ্ব পরিস্থিতি একটা বৈরী পরিবেশ তৈরি করছে, বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর বা অর্থনৈতিক যে লুটপাটের রাজনীতির কারণে যা একটা পরিবেশ, খারাপ পরিবেশ আছে, সেই পরিস্থিতি বিবেচনায় এই লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন রিয়েলি বাংলাদেশি। আপনি জানেন যে জনগণের সার্বিক যে দৈনন্দিন জীবন, এই জীবনে স্বস্তি আনার জন্যে সরকার বেশ কিছু জায়গায় কিন্তু আপনার কর ছাড় দিয়েছে এবং ভর্তুকির ব্যবস্থা করেছে। বিশেষ করে আমি যতটুকু জেনেছি, এই বাজেটের আলোকে 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর কর ছাড় দেওয়া হয়েছে। এই চাল, ডাল, তারপর আপনার চিনি, লবণ এবং ভোজ্য তেল থেকে শুরু করে সব কিছুর উপরে আর কি। এইটার ইফেক্টটা কিন্তু আসলে আসবে আপনার বাজেট কার্যকর হওয়ার পর, আগামী মাস থেকে আর কি। এখনও কিন্তু বাজারে যখন বাজেট দিয়েছে, আমরা কিন্তু দেখলাম যে বরং কিছু কী বলে নেসেসিটি যে কমোডিটিস, এগুলোর দাম বেড়ে গিয়েছে। কিন্তু এইটা আসলে আগের যে মজুদ ছিল, সেই মজুদেরই যে ইয়েগুলো আর কি, দ্রব্যগুলো বাজারে এখন আছে। তো সরকার অনেক আপনার জনবান্ধব হিসাবে এইবার যে কাজটা করেছে, এটা কিন্তু আপামর জনগণের কাছে একটাই কথা যে আমরা আমাদের যে অবস্থা, যে মুদ্রাস্ফীতি বা আমাদের যে বর্তমানে যে সার্বিক অর্থনৈতিক একটা ইয়ের মধ্যে আছে, সবাই একটা দুর্দিনের মধ্যে আছে। এখানে যে বেতন কিন্তু আর বাড়ে নেই, তো বেতন বাড়ানোর একটা প্রস্তাব করা হয়েছে। সেটা যাই হোক, কিন্তু মুদ্রাস্ফীতি ঠিক রাখতে হবে। বেতন বাড়ালে তো আর হবে না, মুদ্রাস্ফীতি ঠিক রাখা লাগবে। এবং দ্রব্যমূল্যের উপরে যে ছাড়টা দেওয়া হয়েছে, আশা করি এটার একটা সুফল আমরা পাবো। আর এই যে আপনি দেখেন, গত রোজার সময় কিন্তু দ্রব্যমূল্যে একটা স্থিতিশীলতা ছিল। আবার এবার এই যে কোরবানি, দুটো ঈদকে আমি কেন্দ্র করে আমি বলছি, কোরবানির ঈদেও কিন্তু আপনার স্বাভাবিকভাবে মানুষ এই যে পশু কেনার সক্ষমতা অর্জন করেছে এবং একটা ক্রয় ক্ষমতার মধ্যেই ছিল। আমাদের কিন্তু আপনার এই যে ক্যাটেল ইন্ডাস্ট্রি কিন্তু বর্তমানে খুব ভালো একটা অবস্থায় আছে। যা আমাদের টার্গেট ছিল, তার চেয়ে কিন্তু আমরা আরও কম যে পশু আমরা ক্রয় বিক্রয় হয়েছে। তো জনমনে একটা স্বস্তি আসছে বা আসবে। এটার কিছু সংশোধিত কিছু প্রস্তাবনা বিভিন্ন পেশাজীবী মহল থেকে হয়তো দেয়া হবে। সেগুলো যদি সরকার গ্রহণ করে, তাহলে আমি আশা করব যে দ্রব্যমূল্যের উপর একটা ভালো স্বস্তি আসবে। ধন্যবাদ। মুদ্রাস্ফীতি একটা মুদ্রাস্ফীতি তো মানে মূল্যস্ফীতি তো একটা বড় বিষয়, যেটা বলা হচ্ছে যে 7.5% নামিয়ে আনার যে টার্গেট এবং জিডিপি প্রবৃদ্ধির কথাও বলা হচ্ছে। যে এখন এই দুটো নিয়ে আপনার বাস্তবতায় যে এটা তো আসলে মূল্যস্ফীতিতে এখন সাধারণ মানুষের জন্য একটা বড় সমস্যা। তো এইটাকে আপনি সরকার পারবে কিনা? না, এখন যেটা হলো মূল্যস্ফীতি অনেক দিন থেকেই কিন্তু আমাদের একটা উচ্চ মাত্রায় আছে। এখন সেটিকে অ্যাড্রেস করার জন্য আসলে 3টা জায়গায় এটার প্রভাব আছে। একটা হচ্ছে মনিটারি পলিসি, একটা হচ্ছে ফিসক্যাল পলিসি, আর একটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। এখন মনিটারি পলিসি, এইটা যে বাজেটে যে ফিসক্যাল পলিসির যে সাপোর্টগুলো দেওয়া হচ্ছে, এটা ইতিবাচক। যে আমরা দেখলাম যে একদম রাইটলি কিছু প্রোডাক্টগুলো আইডেন্টিফাই করা হয়েছে এবং সেখানে কিছু সরকার ছাড় দিয়েছে। এখন এই ছাড়টা আসলে দেখতে হবে যে এটার যাতে বেনিফিটটা সংশ্লিষ্ট ব্যবসায়ী গ্রুপ যাতে না পায়, এইটার বেনিফিটটা যাতে জনগণ কাছে যাতে পৌঁছায়, তার তদারকিটা ইম্পর্টেন্ট। যে সরকার যে সহায়তা দিচ্ছে, সরকারের অনেক রেভিনিউ লস হচ্ছে, কিন্তু তো জনগণকে উদ্দেশ্য করে জনকল্যাণে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটার বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি করতে হবে। পাশাপাশি এই মূল্যস্ফীতির জন্য আরও যে বিষয়গুলো আছে, যে
আমি যেটি বলেছি যে সাপ্লাই চেইনটা ঠিকমতো কাজ করছে কিনা সেটাকে আসলে তদারকি করা, সেটি যদি করতে পারে। এখন তদারকিটা কিভাবে করতে পারে? অনেক সময় দেখা যাচ্ছে যে সরকার পাশাপাশি যদি ব্যবসায়িক গ্রুপকে, অর্থাৎ এই যে দোকান মালিক সমিতি থেকে আরম্ভ করে তাদেরকেও আসলে এই মনিটরিংয়ের সাথে যদি সম্পৃক্ত করা যায়, কারণ অনেক কিছুই কিন্তু আপনি যদি এটাকে আমরা বলি হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ, অর্থাৎ দেখা যাচ্ছে যে সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার্সদেরকেও যদি এখানে এঙ্গেজ করা যায়, তাহলে মূল্যস্ফীতি শুধু মনিটারি পলিসি, ফিসকাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, যেই জায়গাটাই কিন্তু আমাদের অনেক বেশি দুর্বলতা রয়েছে, তো জনগণের কাছে পৌঁছাচ্ছে কিনা এই বেনিফিটটা, সেটি যদি আমরা ভালোভাবে মনিটর না করতে পারি, সেটি যদি বাস্তবায়ন না করা যেতে পারে, তাহলে মূল্যস্ফীতি একটা কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে আসাটা কঠিন হবে। কারণ আমরা দেখি, আমরা যদি ভারতের দিকে দেখি, আমরা শ্রীলঙ্কার দিকে দেখি, সবারই কিন্তু 5% মধ্যেই কিন্তু মূল্যস্ফীতি। তাহলে বৈশ্বিক যে বিষয়গুলো আছে সেটা তো ওই দেশগুলোর জন্য প্রযোজ্য। তাহলে আমাদের এখানে কেন আমরা পাচ্ছি না? আমাদের পাচ্ছি না হচ্ছে দুর্বল বাজার ব্যবস্থাপনার কারণ। এই জায়গাটায় আসলে সরকারকে এই জায়গাটা শক্তভাবে আসলে দেখতে হবে। আমরা শেষ করব সংক্ষেপে 1 মিনিট করে যদি বলেন, সেটা হলো যে আপনি বলছিলেন যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, তো সেটা বুঝলাম, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লো, তা বেসরকারি খাতে যারা চাকরিজীবী আছে বা শ্রমজীবী আছে তাদের কি হবে? এর অভিঘাত তো পড়বে নিঃসন্দেহে তাদের উপরে। সরকারি চাকরিজীবীদের একটা বেতন স্কেল আছে, এটা নির্ধারণ করা থাকে, কিন্তু বেসরকারি সেক্টরে যারা চাকরিজীবী তাদের তো আসলে কোনো বেতন স্কেল নাই। সেটা তো আসলে তার যে আউটপুটের উপর নির্ভর করে তার বেতনটা, কখনো দেখা যায় যে সে ইনক্রিমেন্ট হয়ে গেলে একবারে 10,000 20,000। মার্কেটে তো প্রভাব পড়বে। আপনি যদি আপনি অনেক ভালো বেতন পাইলেন, আপনি যে বাজার স্বাচ্ছন্দ্যে বাজার করলেন, বাজারের প্রভাব পড়বে না? হ্যাঁ, সেটা তো পড়বেই। সেই জন্যই তো আমি বললাম যে এখানে একটা বাজার ব্যবস্থাপনার নিয়ন্ত্রণটা সরকারের পক্ষ থেকে নিতে হবে। তার পাশাপাশি আপনার এই যে আমাদের যে বিনিয়োগে আকৃষ্ট করার জন্য যে কথাটা এর আগে বলা হলো, আমাদের অর্থনীতি প্রাণচাঞ্চল্য আনতে হবে বিদেশি বিনিয়োগ দিয়ে। এবং আমি আরেকটা কথা একটু বলতে চাই যে আমাদের এনবিআরকে তাদের যে লক্ষ্যমাত্রা অর্জনের জন্যে যে আমাদের সুনির্দিষ্টভাবে যে পার্টিকুলার কিছু ব্যবসায়ীদের উপরে যে খরচ, এটাকে কমাতে হবে। আমাদের টিনধারী আছে 42 লক্ষ টিনধারী আছে, কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি মাত্র 25 লক্ষ। এই করের যে ইয়েটা আওতাটা, এটাকে বাড়াতে হবে এবং সরকারকে বিনিয়োগ বান্ধব হতে হবে। যে আমি এ করি, চাকরিজীবীদের বেতন যদি বাড়ে তাহলে বেসরকারি আলাদার কি হবে? আসলে এটি নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আমি নিজেও যেহেতু ইউনিভার্সিটিতে পড়াই, দেখেন আমার যে বেতন এটি 2016 সালের পরে কিন্তু ফ্রিজ হয়ে আছে। এখন আপনি যদি ইনফ্লেশনের কথা বলেন, তাহলে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার জন্য এটি মানে খুবই কার্যকর একটা উদ্যোগ, সেটা নিতে হবে। কিন্তু যেটা হলো, আমি এর আগেও একবার শুনেছিলাম যে এইভাবে 10 বছর পর পর কমিশন না করে যদি প্রত্যেক বছর আপনি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টটা হয়, তাহলে কিন্তু সরকারের উপর কিন্তু এত চাপও পড়ে না। আবার যারা কর্মচারী আছেন তাদেরও কিন্তু এই দীর্ঘদিন অপেক্ষা করতে হয় না। সেটি আমার মনে হয় একটা ফ্রেমওয়ার্ক বা একটা মেকানিজম ডেভেলপ করা যায় যাতে এই ইনফ্লেশনটা অ্যাডজাস্টমেন্ট হয়। তারপরেও দেখেন, এই যেটি বলা হচ্ছে এটি কিন্তু 3 ধাপে বাস্তবায়ন, 3 বছরে গিয়ে বাস্তবায়ন, এই 3 বছরেও কিন্তু আবার ইনফ্লেশনের বিষয়টা আসবে। সুতরাং আমি মনে করি যে যেহেতু প্রায় 15 সালের পরে 11 বছর পরে সরকারি কর্মকর্তাদের জন্য হলো, বেসরকারিদের কি হবে? তাদের জন্য কোনো মানে সে কি নাই সরকারের? না, সরকার সেটা তো আপনি জানেন যে আমাদের বিশেষ করে অনেকগুলো মিনিমাম ওয়েজের বিষয় আছে, অনেকগুলো সেক্টর, প্রায় 40টার উপরে মিনিমাম ওয়েজের বিষয় আছে, সেগুলো তো সরকার করছে। আর প্রাইভেট সেক্টর যেটি আপনি যদি বলেন, সেখানে কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার পারফরমেন্স, উনি যাদেরকে নিতে চাচ্ছে সেই অনুযায়ী আপনি যোগ্য কিনা, আপনার ক্যাপাবল কিনা, সেটির উপর আমি তো দেখি যে অনেক ইয়াং ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, 2 বছরের মাথায় সে দেখা যাচ্ছে অনেক বেশি বেতন পাচ্ছে, কারণ তার পারফরমেন্সের উপর, তার যোগ্যতার উপর, তার সে কিভাবে কতটুকু ক্যাপাবল আছে। তো আপনি যখন কম্পিটিটিভ
নেস বিষয়গুলো যখন দেখবেন, মার্কেটের যখন বিষয়, তখন সে মার্কেটের মধ্যে চলে যাচ্ছে। কারণ সরকারি কাজে যেটি হচ্ছে যে দেখা গেছে যে বিসিএসে প্রথম হয় তার যে বেতন, আবার যে নাকি ওই একদম যদি 2000 জন না 2000তম হয় তার বেতনও কিন্তু একই বেতন, ঠিক আছে? তো প্রাইভেট সেক্টরে কিন্তু এরকম না। প্রাইভেট সেক্টর সেটি ডিপেন্ড করে হচ্ছে তার প্রোডাক্টিভিটির উপর, সেটি ডিপেন্ড করে হচ্ছে তার ক্যাপাবিলিটির উপর। তো সেই জায়গাটা নিশ্চয়ই কেউ যদি ওইভাবে সার্ভিস দিতে পারে তার কিন্তু এই কিন্তু সেটা তো ঠিকই আছে, কিন্তু বাজারে তো একটা প্রভাব পড়ে। কারণ বাজারে যখন একজন অনেক মানে একজন বেতন অনেক বেশি পাচ্ছে সরকারি কর্মকর্তা, সে যখন বাজারে যাচ্ছে সে যতটা স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছে, আপনার প্রাইভেট সেক্টরে চাকরি এছাড়া তো শ্রমজীবী মানুষও আছে, তাদের যে দৈনিক মজুরি শেখার সাথে অনেক কিছু রিলেটেড। যাক, আমরা আজকে শেষ করতে হচ্ছে। কৃষিবিদ একটু জাস্ট আপনি বলি, আপনি ব্যক্তিগতের কথা বা প্রাইভেট সেক্টরের কথা বলছেন, মনে করেন আমার যে বন্ধুরা তারা যে মনে করেন আমার সাথে সমযোগ্যতা সম্পন্ন, তারা আমার চেয়ে অন্তত 10 গুণ বেতন বেশি পায় আমি যে সরকারি কাজ করছি। তো সেটা আসলে আপনি যদি সেরকম সে ক্যাপাবল হয় ঠিকই কিন্তু করতে পারবে। তো ওভারঅল কিন্তু তাদেরও একটা দায়িত্ব আছে, ব্যক্তি যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে যে নিশ্চয়ই আমরা তো অতীতেও দেখেছি তারাও কিন্তু এইভাবে অ্যাডজাস্টমেন্টটা করে দেয়। বলছিলেন যে সেটা বেতন তো ধরেন এক এক জনের এক এক রকম, সব প্রাইভেট সেক্টরে তো একরকম না। বিভিন্ন জন, কেউ হয়তো বেতন ঠিকমতো দিচ্ছে না, অথবা তার যে যোগ্যতা অনুযায়ী বেতন যে দিচ্ছে এরও তো নিশ্চয়তা নাই। যে আপনার গার্মেন্টস সেক্টর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তার যা প্রয়োজন সেই যে বেতনটা দিচ্ছে, হয়তো 2-4টা অর্গানাইজেশন হয়তো কম্পিটিটিভনেস বেতন দিচ্ছে, সবাই যে ঠিক বেতন দিচ্ছে যোগ্যতা অনুযায়ী দিচ্ছে বা তার ডেলিভারি দিচ্ছে এটা কিন্তু না। সেক্ষেত্রে কিন্তু যদি এই যে যেটা বলছিলেন যে ইনফ্লেশন অনুযায়ী যদি প্রত্যেক বছর হয় যে একজনের যদি ধরেন 40,000 টাকা বেতন ধরলো, এক বছর পর যে যদি 5% ইনফ্লেশন হয়, তার তো 40,000 টাকা বেতন হয়ে গেলে আপনার তো অনেক কম। তো সেইটা তো অন্তত বাড়ানো দরকার, সেটা তো সেই উদ্যোগ তো নাই।